জি, আমার বোনকে আদবে শিক্ষা দেইনি। আপনি এবং আপনার শিক্ষিত ছেলে সসম্মানে বেরিয়ে যান। এত বড় অপমান! এই মেয়েকে কেউ যদি বিয়ে করে। অর্ণব কিছু বলার আগেই কলিং বেলের শব্দ হলো। সাথী দরজা খুলতে গেল। দরজা খুলতেই অপর পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারদের দেখে ভ্রু কুঁচকালো সে। আমরা অনেক মাহমুদের সাথে দেখা করতে চাই। তার উপরে অ্যাটেম্প টু রেপের চার্জ আছে। তিনি একজন মেয়েকে মলেস্ট করার ট্রাই করে পালিয়ে এসেছেন। অফিসারের কথাটা সাথীর কানে ভ্রমরের মতো ভো ভো শব্দের ন্যায় ধাক্কা দিল। এক মুহূর্তে বাড়ির পরিস্থিতি বদলে পরিণত হলো সংকটার্ণ। অনেক চমকে তাকালো সাথীর দিকে। মেয়েটার চোখে কি অবিশ্বাস দেখা যাচ্ছে? অনেক আচমকায় সাথীর দুহাত চেপে ধরলো। অনেকের চোখ ছলছল করছে। সাথী, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আমি বিশ্বাস করি তোমাকে। পুরো পৃথিবী তোমার বিপক্ষে থাকলেও আমি তোমাকে বিশ্বাস করব। আপনাদের বিশ্বাস অবিশ্বাসের পেঁচাল পরে হবে। আপনি চলুন আমাদের সাথে। বলেই অনেককে আর সময় দিলেন না পুলিশ অফিসার। অনেকটা টেনেই নিয়ে গিয়ে গাড়িতে বসালেন। অনেক অন্তরের বাবা মা তখনও সেখানে উপস্থিত। সুযোগটা হারালো না তারা। অপমানের প্রতিদান দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছে বলে কথা। যেমন পরিবার তেমন শিক্ষা। ভাই, আরেকজনের ইজ্জত কেড়ে পালিয়ে আসছে, আর তার বোন আবার কেমন হবে? দেখা যাবে বিয়ের পর আমার ছেলেকে লুকিয়ে আর একজনের সাথে। আমার বোনের চরিত্রে আঙুল তোলার আগে নিজের পারিবারিক শিক্ষার দিকে নজর দিন এবং সম্মান সমেত বের হন। চিত্রলেখা অর্ণবকে আটকানোর চেষ্টা করলো। এখন এসবের সময় নয়। আজ শুক্রবার, রবিবারের আগে বেল করানো কোনোভাবেই সম্ভব নয়। বাস্তবতা বুঝে বিবেচনা করতে হবে তাদের। আমরা কি পুলিশ স্টেশনে যাব না? সাথী, শান্ত হও। আমি যাচ্ছি পুলিশ স্টেশনে। আমি কথা বলে আসছি। ভাইয়া, আমিও যাব। আচ্ছা, ঠিক আছে, চলো। বাকিরা বাড়িতে থাকো। সাথী অর্ণবের কথায় সায় দিল। মনে মনে প্রচণ্ড ভেঙে পড়লেও সে প্রকাশ করছে না। নিজেকে শক্ত রেখেছে সে। সাথী অনেককে অবিশ্বাস করে না। অনেক আর যাই করুক, কখনো কোনো মেয়ের সম্ভ্রমে আঘাত আনার মতো অন্যায় করতে পারে না। পুলিশ স্টেশনের পরিবেশের সাথে ঠিকমতো পরিচিত নয় সাথী। অর্ণবও বেশ অপ্রস্তুত। দায়িত্বরত অফিসারের ব্যবহার যথেষ্ট রুড মনে হচ্ছে। তবু অর্ণব গেল কথা বলতে। স্যার, আমার ভাই অনিক মাহমুদকে একটু আগে অ্যাটেম্প টু রেপের কেসে অ্যারেস্ট করা হয়েছে। আমরা তার সাথে দেখা করতে চাই। উকিল ছাড়া দেখা করতে পারবেন না। কেস যথেষ্ট সিরিয়াস। ভিকটিম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রমাণাদি ছাড়া শুধুমাত্র কথার ভিত্তিতে আপনি কিভাবে একজন মানুষকে জেলে ঢোকাতে পারেন? আইন শেখাচ্ছেন? ভিকটিম নিজে সাক্ষী দিয়েছে। আপনার ভাই তাকে ফোনে আজে বাজে মেসেজ করতো, সেসব দেখিয়েছেন। আপনার ভাই এ শহরে আসার আগে লাস্ট লোকেশন মেটার বাড়িতে। আর কোনো প্রমাণ দরকার? আমার ওর সাথে দেখা করতে চাই অফিসার, প্লিজ। একজনকে অ্যালাউ করতে পারবো, যে কোনো একজন যান। সাথী করুণ দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো। অর্ণব না বলতে পারলো না। সে সাথীকেই ভেতরে যেতে বলল। সাথী কৃতজ্ঞতা প্রকাশ করে কনস্টেবলের সাথে ভেতরে গেল। সাথীকে দেখে অনেক একটু হলেও প্রাণ ফিরে পেল। সাথী এগিয়ে আসতেই সাথীকে জড়িয়ে ধরলো। চোখ বেয়ে অশ্রুকণা বেয়ে পড়ল। অনেক, তুমি চিন্তা করো না। কি হয়েছে আমাকে সবটা বলো। আমি কিছুই বুঝতে পারছি না সাথী। আমার পিএস দিতে করে সেসব। ও কেন করছে এসব অনেক? এটা তোমাকে আগেই বলা উচিত ছিল। সরি সাথী, আমি যা বলছি শোনো এবং প্লিজ আমাকে বিশ্বাস করো। আমি কখনোই তোমাকে অবিশ্বাস করি না। তুমি বলো কি হয়েছে। দিদি নতুন হওয়াতে ওকে মোটামুটি সব কাজ আমাকে শেখাতে হতো। আর শেষ 2 মাসে ব্যস্ততা তোমাকে বলেছিলাম। মিটিং আর কাজের চাপে বাসায় আসার সময়টুকু পেতাম না। আর মিটিংয়ের সময়টুকু আমার ফোন ওর কাছে থাকতো। আমি জানতাম না ও আমার ফোন থেকে আমারও ইমেল মিস ইউজ করতো। অফিসের দরকারি তথ্যগুলো ও অন্য কোম্পানির কাছে বিক্রি করতো। এটা আমি জানতে পারি গত সপ্তাহে। আমি ভেবেছিলাম আগে ওর সাথে এটা নিয়ে কথা বলবো। আর ও এই জন্য তোমাকে বাড়িতে ডাকে? হ্যাঁ, কিন্তু সেখানে যাওয়ার পর সব অস্বীকার করে। এমনকি আমার কাছেও তখন কোনো প্রমাণ নেই। কেননা ও আমার ফোন ব্যবহার করতো। ও আমাকে হুমকি দেয়। আমি কিছু আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমি বসের কাছে ছুটির মেল করে এখানে আসি।
আমি ভুলেও ভাবিনি ও আমার উপর এরকম একটা মিথ্যা মামলা চাপিয়ে দিবে। এমনকি আমি চলে আসার পর ও আমার ইনবক্সে উল্টোপাল্টা মেসেজ, নিজের ছবি পাঠিয়েছে। আমি বিরক্ত হয়ে ব্লক করে দিয়েছিলাম ওকে। বুঝতে পেরেছি। তুমি আমাকে বিশ্বাস করছো না তো সাথী? না অনেক, তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমি সত্যিটা জেনেই ছাড়বো, তুমি শুধু একটু ধৈর্য রাখো। অনেকের চাহনি বলে দিচ্ছে সে কতটা অসহায় অনুভব করছে। কনস্টেবলের আর সাথীকে থাকতে দিল না। অনেক সময় হয়ে গেছে বিদায় তাকে বের হয়ে যেতে বলল। অর্ণব বাইরে দাঁড়িয়ে আছে। সাথী তৎক্ষণাৎ কিছু বলল না। পুলিশ অফিসার তাদেরকে আর কিছু বললেন না। সাথী এবং অর্ণব বেরিয়ে আসলো। ভাইয়া, আজ তো বেল করার উপায় নাই। তুমি বাসায় যাও, আমার এক বন্ধুর ভাই আছে, ও জুনিয়র উকিল, ওর সাথে পরামর্শ করে দেখি আমি। যেতে পারবে? হ্যাঁ ভাইয়া, পারলে উকিল দিয়ে বাসাতেই আসুন। অনেক আমাকে যা যা বলেছে সেসব উকিলেরও জানা দরকার। আচ্ছা। সাথী বাসায় এসে নিজের ঘরে ঢুকলো। অপর্ণা এখন পর্যন্ত সাথীর সাথে এ বিষয়ে কথা বলেনি। তবে অপর্ণার বাড়ির লোকজনকে ইতিমধ্যে সে সবই জানিয়েছে। সাথীর বাড়ির লোকজন এখন পর্যন্ত কিছু জানে না। জানলে কি হবে সেটাও ভেবে ভয় পাচ্ছে সে। অর্ণব উকিল নিয়ে আসলো বিকেলের পর। সাথী যা যা জানতো সবটাই জানালো। উকিলের নাম তৌহিদ, বয়সে যুবক, প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। সে মনোযোগ দিয়ে সবটা শুনলো এবং সবকিছু ঠিকঠাক করার জন্য কিছুটা সময় চাইলো। অর্ণব কথাবার্তা শেষ করে তাকে বিদায় জানালো। ঝামেলার সূচনা হলো সন্ধ্যের পরপর। সাথীর মা তার ফুপু আশফিনা আহমেদকে সাথে করে নিয়ে আসলেন। বাড়ির পরিবেশ তখন থমথমে। আশফিনা আহমেদ সোজা গেলেন সাথীর সাথে কথা বলতে। অর্ণব কিংবা বাড়ির অন্যান্য কোনো সদস্যদের তিনি কোনো রকম পাত্তা দিলেন না। সোজা সাথীর পাশে বসলেন। সাথী, তুই এক্ষুনি কাপড় চোপড় নিয়ে চল। ফুপু, কোথায় যাব আমি? নিজের বাড়িতে। আমি ডিভোর্সের ব্যবস্থা করব। তুই ওই ছেলেকে ডিভোর্স দিবি যত দ্রুত সম্ভব। আমি এটা কখনোই করব না। তোমরা যদি আমাকে জোর করার চেষ্টা করো আমি কিন্তু বিষ খেয়ে মরে যাব। মা, তুমি কেমনে পারলা নিজের মেয়ের এই সময় এরকম একটা পরিস্থিতিতে ফেলতে? সাথী, তোর মাকে দোষারোপ করবি না অযথা। তোর স্বামী যা করেছে, এরপর আমি কোনোভাবেই তোকে এখানে রাখতে পারবো না। যার বাবার রক্তের সমস্যা, সে কিভাবে ভালো হবে? ফুপু, তুমি যাও দয়া করে। আমাকে দয়া করে তোমরা আমার সংসারটা বাঁচিয়ে দাও। তোমরা প্লিজ চলে যাও। কথাগুলো বলেই একদণ্ড দাঁড়ালো না সাথী। ছুটে গিয়ে বাথরুমে নিজেকে আটকে ফেললো। আশফিনা আহমেদ বাইরে থেকে চেঁচামেচি করলেও ভেতর থেকে সাথী কিছুই বলল না। শেষমেশ তিনি বিরক্ত হয়ে সাথীর মাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে কেবল একবার অগ্নিদৃষ্টিতে চিত্রলেখাকে দেখে গেলেন। চিত্রলেখা তাতে প্রতিক্রিয়া দেখালো না। সে কেবল নিজের ভাবির কথা ভাবছে। একজন মানুষ কতটা শক্ত হলে এমন পরিস্থিতিতেও নিজেকে এভাবে সামলাতে পারে? এই পরিস্থিতিতে কতজন স্ত্রী পারবে নিজের স্বামীর প্রতি বিশ্বাস রাখতে? রঙ্গন এসেছে মিনিট 10 হয়েছে কেবল। নির্বাচনের ঝামেলার কারণে তার পরীক্ষা 1.5 মাস পিছিয়েছে, ক্লাসও বন্ধ। ভেবেছিল এখানে এসে সবাইকে সারপ্রাইজ দিবে, কিন্তু এখন সে নিজেই সারপ্রাইজড। ফুফাতো ভাই হিসেবে সাথীর সাথে রঙ্গনের বিশেষ সখ্যতা নেই। রঙ্গন বরাবরই শহরেই বড় হয়েছে। নানা বাড়িতে খুব কমই যাওয়া হয়েছে তার। রঙ্গন সাথীর কথা জানতে পেরে কিন্তু সাথীর সাথে জুড়ে থাকা আরেকটা নাম চিত্রলেখা। রঙ্গন সাথীর কথা জানতে পারার পর থেকে খানিকটা চুপ হয়ে পড়েছে। তারপর যখন শুনলো তার মা তার মামি সমেত সাথীকে জোর করে শ্বশুরবাড়ি থেকে আনার চেষ্টা করেছে, এতে সে আরো উদাস হয়ে পড়লো। রঙ্গন, তোমার মা কল করেছিল, সাথী আসেনি। এখন ও সাথীর মাকে নিয়ে ওই বাড়িতে আসছে। সাথী আপু যখন আসবেই না তখন তাকে জোর করে লাভ কি বাবা? সেটা তো তোর মা বুঝলে হতোই। এই বিষয়ে শুরু থেকেই মানেনি সে। এমনকি বাড়িতে প্রতিটা সদস্যকে অপছন্দ করত। চিত্রলেখা এখানে আসতে তার প্রতি তার মায়ের অপছন্দ হয়েছে। এখন সুযোগ পেয়েছে নিজেকে সঠিক এবং সাথীর বরকে ভুল প্রমাণ করার। এই সুযোগ সে কি করে ছাড়বে সে? ও বাড়িতে তাহলে যাওয়া উচিত বাবা। রঙ্গন, তুমি এসব থেকে দূরে থাকো। কিন্তু বাবা, যা বলছিলাম করো। বাইরে থেকে এসেছো, যাও ফ্রেশ হয়ে খেয়ে নাও।
রঙ্গন কিছু না বলে নিজের ঘরের দিকে এগোলো। বাড়ির পরিবেশ বেশ শান্ত। নির্ঘাত অহম ঘুমিয়েছে। রঙ্গন ঘরে ঢুকেও স্বস্তি পেল না। চিত্রলেখার জন্য মন কেমন করতে থাকলো তার। অদ্ভুত রকমের অস্বস্তিতে তার আর খাওয়া হলো না রাতে। ঘড়ির কাঁটায় 11টা। সাথী নিজের ঘরে বিনিদ্রিত যাপন করছে। অর্পণা অর্ণব ঘুমিয়েছে। চিত্রলেখা নিজের ঘরে বসে সাথীর কথা ভাবছে। অনেকের থেকে যথাযথ স্নেহ না পেলেও সে সর্বদা তাকে সম্মান করে এসেছে। কিন্তু গতদিন নিজের ভাইয়ের মেসেঞ্জারে আসা ছবিটা তার মনে সন্দেহ বাড়িয়ে তুলেছে। তার মনে ভয় হয় কেবল ভাবিকে নিয়ে। যে মানুষটা প্রেমের টানে নিজের পারিবারিক সুখ বিসর্জন দিয়ে এসেছে, সে দিন শেষে কষ্ট না পায়। চিত্রলেখার ফোন ভাইব্রেট করে উঠল। রঙ্গন কল করেছে। চিত্রলেখা কল রিসিভ করবে কি করবে না ভেবে তৎক্ষণাৎ রিসিভ করলো। ঘরের দরজা লাগানোই আছে, তবে শব্দ বাইরে যেতে পারে ভেবেই এই শীতের মধ্যে ফ্যানের সুইচ অন করলো। চিত্রলেখা দেন খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো চিত্রলেখা? আল্লাহ যেমন রেখেছেন তেমনই আছি। আপনি এত রাতে কল করলেন? আসলে আমি খুব দুঃখিত। মা তোমাদের ওখানে গিয়েছিল শুনলাম। সাথী আপুকে জোর করে আনার চেষ্টাও করেছে নাকি? আপনার দুঃখিত হওয়ার প্রয়োজন নেই, আপনি তো কিছু জানতেনও না। তাছাড়া এমন পরিস্থিতিতে পড়লে অনেক সময় স্ত্রীরাই স্বামীকে বিশ্বাস করতে পারে না, আর তো শ্বশুরবাড়ির লোকজন। সাথী আপু তো বিশ্বাস করছে, ভালোবাসার টান এটাই হয়তো। ভালোবাসার টানেই সবসময় এমন হয় না, অনেক ভালোবাসার সম্পর্কেই বিশ্বাস থাকে না। আমার মন বলছে অনেক ভাইয়া কিছু করেনি। তুমি দুশ্চিন্তা করো না চিত্রলেখা। আমার ভাইকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। আপনি কিভাবে পারছেন? আমার মন বলছে আমার পরিচিত একজন উকিল আছে। আমরা কথা বলেছি উকিলের সাথে, উনি সব কাগজপত্র রেডি করছেন বিলের জন্য। ও আচ্ছা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর কিছু বলবেন আপনি? না, মনে হলো বন্ধু হিসেবে বিপদের সময় পাশে থাকা দরকার। আমরা বন্ধু? বন্ধু নই। কিছু না বলে ফোন কেটে দিল। রঙ্গনের থেকে দূরে থাকার চেষ্টায় সে বরাবরই করে। আশফিনা আহমেদের দৃষ্টি ভয় পায় সে। ভদ্রমহিলা তার গোটা পরিবারকে অপছন্দ করে, আর চিত্রলেখা যেন অপছন্দের তালিকায় প্রথমেই আছে। সেই জায়গা থেকে রঙ্গনের সাথে বন্ধুত্ব করা আশফিনা আহমেদের কাঠগড়ায় মৃত্যুদণ্ড সমপরিমাণ পাপ হবে। তবুও রঙ্গনকে অবহেলা করার সর্বাত্মক চেষ্টা করেও সে ব্যর্থ। একটু বাদেই রঙ্গনের দ্বিতীয়বার কল আসলো। রিসিভ করলো চিত্রলেখা। এমন পরিস্থিতিতে এসব বলা আমার সত্যিই উচিত না, দুঃখিত। তবে আমি বন্ধু হিসেবে এতটাই অযোগ্য। চিত্রলেখা, আমার খারাপ সময় যখন আমি মানসিকভাবে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, তখন তোমার সাথে কাটানো কিছুটা মুহূর্ত আমাকে ভালো রেখেছে। আমি তাই ধরেই নিয়েছিলাম আমরা বন্ধু। তুমি সত্যি আমার জন্য খুব ভালো একটা বন্ধুর জায়গা দখল করে আছো। আমরা কি সত্যি বন্ধু না? হ্যালো। হ্যাঁ, আমরা বন্ধু। এখন কল রাখুন। চিত্রলেখা কেন যেন না বলতে পারলো না রঙ্গনকে। মুখের উপর বলে দিতে পারলো না যে আমার বন্ধু না, আর কখনো বন্ধু হতে পারবেনও না। এই না বলতে না পারাটা বোধ হয় ভবিষ্যতে তাকে আরও বিপদে ফেলবে। শনিবার আশফিনা আহমেদ আর এলেন না চিত্রলেখার বাড়িতে, তবে সাথীর বাবা আলতাফ হোসেন এলেন। তিনি অবশ্য আশফিনা আহমেদের মতো সবাইকে উপেক্ষা করলেন না। সকলের সাথেই কথা বলে তবেই সাথীর সাথে কথা বলার জন্য এগোলেন। সাথী নিরুত্তাপ ভাবলেশীন হয়ে এক কোণে বসে আছে। এক টুকরো বিশ্বাসের ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিতে নেমেছে সে। সারা রাত নির্ঘুম থাকার ফলে চোখ জোড়া লাল হয়ে এসেছে। সাথী, মা আমার, এই কি অবস্থা তোর? আমি ঠিক আছি বাবা, তুমি কেন এসেছো এখানে? আমি অনেককে বিশ্বাস করি মা। ওকে নিরপরাধ প্রমাণ করতে যা করতে হয় আমি করব, তুই চিন্তা করিস না। ধন্যবাদ বাবা। কিন্তু তুই নিজের এই অবস্থা করলে অনেককে কিভাবে সামলাবি মা? তোকে আমি এই অবস্থায় এখানে রেখে যেতে পারি না। তোকে আমি ভরসা করতে পারছি না। তুই যদি নিজের ক্ষতি করে বসিস, তোকে আমি নিজের কাছে রাখবো, যা করার করব। তুই চল আমার সাথে। বুদ্ধিটা খারাপ না বাবা, এটাও কি আমার ফুপুর বুদ্ধি? সাব্বাস, কি তীক্ষ্ণ বুদ্ধি। সাথী, তুই আমাকে বিশ্বাস করছিস না? যার বিশ্বাসের একটা অদ্ভুত ঘ্রাণ আছে বাবা, তোমার নিকট থেকে আমি সেটা পাচ্ছি না। আলতাফ হোসেন মুখের ভাব তৎক্ষণাৎ পাল্টে গেল। সাথী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এরপর যদি তোমরা আমাকে জোর করো, তবে তোমাদের নিজের মেয়েকে হারাতে খুব বেশি সময় লাগবে না বাবা।
জন্য এতটা পাগল হয়েছিস? সে রেখেছে তোর ভালোবাসার মর্যাদা। ও দোষী সাব্যস্ত হলে কি করবি তখন? কাউকে এতটা বিশ্বাস করিস না যেন বিশ্বাস ভাঙলে জীবনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিশ্বাসের বিশেষত্বই এইটা বাবা। আমি না আমার বিশ্বাস ভাঙতে দেব, আর না আমার জীবন। আলতাফ হোসেন রেগে বেরিয়ে গেলেন। সাথী মেঝেতে বসে হাঁটু মুড়ে সেখানেই মাথা রাখলো। চিত্রলেখা সাথীর পাশে গিয়ে সাথীকে আলতো করে জড়িয়ে ধরল। সাথী ভেঙে পড়ল না, শক্ত ইস্পাতের ন্যায় ধীর সে কেবল প্রার্থনা করলো, আল্লাহ আমাকে ধৈর্য দিও, আমি যেন আসন্ন সব বিপদ মোকাবিলা করে আমার বিশ্বাস অটুট রাখতে পারি। সাথীর চোখ শুষ্ক, অথচ যাবতীয় যন্ত্রণা যে জমিয়ে রেখে বুকে মুহূর্তে। চিত্রলেখার চোখ ভিজে ওঠে। মানুষটা এতটা ধীর কি করে হতে পারে? এতটা বিশ্বাস শুধু কি ভালোবাসার কারণে? অর্ণবের ফোন বেজে উঠল। পুলিশ অফিসারের নম্বর ভেসে উঠছে স্ক্রিনে। আচমকা স্টেশন থেকে কল পেয়ে খানিকটা ভীত হলো সে। চটজলদি ফোন রিসিভ করলো। সেকেন্ড 30কে সময় লাগলো অর্ণবের অপর প্রান্তের কথা বুঝতে। অতঃপর তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। সামনে বসে থাকা সাথীকে কিভাবে কথাটা বলবে ভেবেই তার বুক কাঁপতে লাগলো। কান্নাগুলো আটকে আছে কোনো রকম। সাথীর সামনে কাঁদতে পারবে না সে, আর না সাথীকে এই মুহূর্তে কিছু জানানোর সামর্থ্য তার আছে। হাসপাতালের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে অর্ণব। অনেকের জ্ঞান ফিরেছে। পুলিশের তদন্তের মানসিক চাপ নিতে পারেনি সে। অনেকের ছোট থেকে এই সমস্যা আছে, চাপ সহ্য করতে পারে না সে, মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অর্ণব সাথীকে কিছুই জানায়নি। অনেকের এই অবস্থা জানিয়ে মেয়েটাকে আরও দুর্বল করতে চায়নি সে। যা তৌহিদের সাথে কথা হয়েছে, বেল রেডি হয়েছে, তো পুলিশের সাথেও কথা বলেছে সে। তবে অনেকের শারীরিক অবস্থা খারাপের দিকে। বাহ্যিক ছোট না লাগলেও তার মস্তিষ্কে বেশ ভয়াবহ প্রভাব পড়েছে। ডাক্তাররা অনেককে পুরোপুরি সুস্থ না হওয়া অবধি তাকে রিলিজ করতে পারবে না। অর্ণবের কিছু করার নেই। বেল সম্পর্কে মিথ্যে বলতে হবে সাথীকে। আবার একই সঙ্গে তাকে পুলিশ স্টেশনেও যেতে দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতেই অনেকের কেবিনের দিকে তাকালো সে। এখন ঘুমোচ্ছে সে। অর্ণব বিগত 22 ঘন্টা ধরে অনেকের অসুস্থতার খবর লুকিয়ে আসছে। অনেক সুস্থ হওয়া অবধি তাকে এই কাজ করতেই হবে। অর্ণব বাড়ির উদ্দেশ্যে বের হতেই তৌহিদের কল আসলো ফোনে। অর্ণব রিসিভ করলো। হ্যাঁ তৌহিদ, বলো। পুলিশ স্টেশনে কিছু হয়েছে? ভাইয়া কিছু সূত্র পেয়েছি। সাথী ভাবিকে তো অনেক ভাই সব বলেছে, ওনার সাথে কথা বলতে পারলে ভালো হতো। আচ্ছা, আমি বাড়িতে ফিরে দেখছি। তবে সাথী যেন ভুলেও অনেকের অসুস্থতার কথা না জানতে। অর্ণব ফোনটা কেটে পকেটে রাখলো। সাথীর উপর বড্ড মায়া হয় তার। মেয়েটা তার আরেক বোনের মতো। সাথীর মতো মেয়ে পাওয়া আসলেই ভাগ্য। যেমন সংসারী তেমন আদর্শ স্ত্রী। অপর্ণার সাথে সাথীর তুলনা সে কখনোই করেনি। তবে ইদানিং অপর্ণার উপস্থিতি তাকে যতটা না যন্ত্রণা দেয় ততটা আর কোনো কিছুই দেয় না। রিক্সাতে উঠেও এসবই ভাবছে সে। সন্ধ্যের আধারিতে রোড লাইটের আলোয় শহরটা অন্যরকম লাগছে। অর্ণব ঠিক করলো সব কিছু ঠিক হয়ে গেলে একদিন সে আর অনেক এমন রিক্সা করে সন্ধ্যাবেলায় ঘুরবে। এটা হবে শুধু তাদের ব্রাদার্স ইভিনিং আউট। অনেকের বেহুশ অবস্থা অর্ণবকে যতটা না ভীত করেছে তার এক অংশ সে বাহিরে প্রকাশ করতে পারছে না, অথচ ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সাথীকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটু খাইয়ে সবে ঘরে ঢুকেছিল চিত্রলেখা। এর মধ্যেই অপর্ণা চেঁচামেচি শুরু করলো। আমার চাকই লেখা। ভাবি, চা বানানোর কথা খেয়াল ছিল না। তুমি ঘরে যাও, আমি বানিয়ে আনছি। তোকে সব মনে করানো লাগে কেন? একটা কাজে তোর মন থাকে না। চিত্রলেখা চুপচাপ থাকলো। কথার পিঠে কথা বাড়ে, আর নীরবতা অপর্ণাকে ঝগড়া থামাতে বাধ্য করলো। রাগে গজগজ করতে করতে রান্নাঘরের উদ্দেশ্যে এগোলো সে। রান্নাঘরে যেতেই দেখলো গ্যাসের চুলার পাশেই ফোন রেখে গেছে সে। ফোনটা এক পাশে রেখে চা বানাতে লাগলো। চা বানানো শেষ করতেই ফোন বেজে উঠে। চিত্রলেখা স্ক্রিনে দেখলো রঙ্গনের নম্বরটা। চায়ের পাতিল রেখে ফোনটা রিসিভ করলো সে। হ্যালো। হ্যাঁ বলুন। হঠাৎ কল? হঠাৎ না, সাথী আপু কেমন আছে জানতে কল করলাম। একটা ভালো না, তবে চেষ্টা করছি ভাবি যেন অসুস্থ না হয়। রঙ্গন একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। চিত্রলেখা কল কাটার কথা বলার অবকাশ পাচ্ছে না। ওদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা। এখন চা না দিলে বড় ভাবির চেঁচামেচির কানে তোলার মতো অবস্থা থাকবে না। ফোন কানের সাথে ঘেঁষে পাতিল থেকে কাপে চা ঢালছিল চিত্রলেখা। অসাবধানবশত খানিকটা গরম চা তার হাতের কবজিতে পড়ল। তীব্র যন্ত্রণায় ক্ষীণ আর্তনাদ করে উঠল। রঙ্গনের কানে তা ঠিকই পৌঁছালো। কিছু হয়েছে?
চেঁচাইলে যে? আসলে চা পড়েছে অসাবধানতা বশত। আমি পরে কল করছি। চিত্রলেখা তৎক্ষণাৎ কল কেটে দিল। দ্রুত হাত পানিতে ভিজিয়ে চায়ের কাপ নিয়ে অপর্ণার ঘরের উদ্দেশ্যে এগোলো। অপর্ণা বিছানায় শুয়ে আছে। রূপসা অনিককে আজ সকালেই তার নানা এসে নিয়ে গেছে। অপর্ণা চায় না তার বাচ্চারা পারিবারিক ঝামেলার মধ্যে থাকুক। তার এই বিষয়টা অবশ্য যৌক্তিক। চায়ের কাপ সাইড টেবিলে রেখে চলে আসার সময় আটকালো অপর্ণা। দাঁড়া তো। কিছু বলবে ভাবি? হ্যাঁ বলো। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।